হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়ের আজকের তৃতীয় ক্লাস। ঠিক আছে, প্রথম দুটি ক্লাসে ঠান্ডা যুদ্ধের পর্ব সম্পর্কে আলোচনা করেছি, আজকে তার তৃতীয় পার্ট। আজকের ক্লাসে যেই সমস্ত টপিক আলোচনা করব সেগুলি হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা কবে প্রতিষ্ঠা হয়, তারপরে কোরিয়ার যুদ্ধ সম্পর্কে জানবো, ইন্দোচীন বিরোধ সেটা কি এটা সম্পর্কে জানবো, তারপরে হাঙ্গেরির বিদ্রোহ, সুয়েজ সংকট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যে সুয়েজ সংকটটা কি, কঙ্গো সমস্যা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, তারপরে আনজুস চুক্তি, তারপরে সিয়াটো। এছাড়াও আলোচনা করব সেন্টো, মেডো আর ওয়ার্স চুক্তি, এই সমস্ত টপিক নিয়ে আজকের ভিডিওটি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা জানো যে তোমাদের যে এই প্রথম অধ্যায় থেকে টোটাল 8 নম্বরের এমসিকিউ থাকবে। ঠিক আছে, 8টি এমসিকিউ থাকবে। তাহলে আমি যেইগুলি এখানে লিখিয়ে দেব তোমরা প্রত্যেকটি কিন্তু নোট করে রাখবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো ঠান্ডা যুদ্ধ কি সেটা আমি আগেও বলেছিলাম, এখন আবার একটু বলে দিচ্ছি যে ঠান্ডা যুদ্ধ হচ্ছে মতাদর্শগত যে দ্বন্দ্ব আর কি, আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা একটা পুঁজিবাদী দেশ আর সোভিয়েত ইউনিয়ন যেটা একটা সমাজতান্ত্রিক দেশ বা কমিউনিস্ট দেশ, এই দুটি দেশের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব সেটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। যে পৃথিবীর মধ্যে কার শক্তি কতটা বেশি, কার মতাদর্শ কতটা ভালো, ঠিক আছে, কার প্রভাব পৃথিবীতে বেশি, সেটাই দেখানোর জন্য যে আর কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পৃথিবীর মধ্যে 1945 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড ওয়ার পিরিয়ড। ঠিক আছে, 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই কোল্ড ওয়ার চলে। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র ইউএসএ ভার্সেস ইউএসএসআর এর মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব সেটাই হচ্ছে কোল্ড ওয়ার। ঠিক আছে, তাহলে এখন প্রত্যেকটি পয়েন্ট আমি আলোচনা করছি, তোমরা এগুলি নোট করো। যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা। দেখো গণপ্রজাতন্ত্রী যে চীন ছিল সেই চীনের মধ্যে কি হয় যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয়। আর কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা মানে কি, সেটা ইউএসএসআর এর পক্ষে, ইউএসএসআর এর জোটে যোগ দিল, তাই না? তাহলে এই যে চীনের মধ্যে যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হলো সেটা কত সালে মনে রাখবে, যে 1949 সালে। কার নেতৃত্বে মনে রাখবে, যে মাও জেডং, মাও জেডং বা বাংলায় আমরা মাও সেতুংও বলি। ঠিক আছে, তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে যেটাই আসুক তোমাদের তো বাংলায় আসবে, মনে রাখবে। 1949 সালে মাও জেডং এর নেতৃত্বে চীনের মধ্যে কি হয়, যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এখানে কি হবে, যে এখানে ইউএসএসআর এর একটা ফ্রেন্ড কান্ট্রি হয়ে গেল, তাই না? ইউএসএসআর এর পক্ষে হয়ে গেল এটা, এই দেশটি চীন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দেশ, কারণ কি মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুঁজিবাদী দেশ আর চীন বর্তমানে হয়ে গেল 1949 সালে মাও জেদং এর নেতৃত্বে একটা কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলো, কমিউনিস্ট দেশ হয়ে গেল, অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে কোরিয়ার যুদ্ধ। ঠিক আছে, তাহলে এই কোরিয়ার যুদ্ধ সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো কোরিয়া দেশটা কোথায় আছে, তোমরা এখন যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখো, যে ওয়ার্ল্ড ম্যাপে জাপান আর চীনের মাঝখানে আছে। ঠিক আছে, চীন, এখানে চীন আছে, এখানে জাপান, তার মাঝে আছে। ঠিক আছে, কি আছে, যে কোরিয়া আছে। বর্তমানে কিন্তু দেশ আছে দুটি, হ্যাঁ, একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। আগে কিন্তু সম্পূর্ণ একটা কোরিয়া পেনিনসুলা ছিল। ঠিক আছে, আগে কিন্তু সম্পূর্ণ একটা কোরিয়া দেশ ছিল, সেটা পরে ভাগ হয়ে যায়। তাহলে এখানে কোরিয়ার যুদ্ধের মধ্যে আমরা জানবো যে কোরিয়া কিভাবে ভাগ হয়। যে এখানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়, 1945 সালে।
তাহলে সেই 1945 সালের পরে এখান থেকে যে জাপান ছিল, সেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। তাহলে জাপান আগে এখানের মধ্যে জাপানের আধিপত্য ছিল, ঠিক আছে, জাপান এখানে উপনিবেশ স্থাপন করেছিল এই কোরিয়ার মধ্যে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান, জার্মানি আর ইটালি হেরে যায়, তখন জাপান এখান থেকে চলে যায়। আর জাপান যখনই চলে যায় তখনই উপর থেকে ইউএসএসআর আর নিচ থেকে ইউএসএ, এই দুটি দেশ এসে কবজা করে বসে এখানে, ঠিক আছে। তাহলে এই দুটি জায়গার মধ্যে ইউএসএ ছিল একটা পুঁজিবাদী দেশ, ইউএসএসআর ছিল একটা সমাজতান্ত্রিক দেশ বা কমিউনিস্ট দেশ। তাহলে তাদের মতবিরোধ দেখা যেত। এটাই তো ঠান্ডা ওয়ার, এটাই তো ঠান্ডা আর কি যুদ্ধ, কোল্ড ওয়ার। তাহলে এখানের মধ্যে কি হয় যে এইখানের মধ্যে আর এই দুটি জায়গার মধ্যে দুটি ভাগ হয়ে যায়। কবে? এই অভ্যন্তরীণ গোলযোগের কারণে, ঠিক আছে। অভ্যন্তরীণ গোলযোগ বলতে এই পুঁজিবাদী মতাদর্শ আর কমিউনিস্ট মতাদর্শ, সমাজতান্ত্রিক মতাদর্শ, এই দুটি মতাদর্শের মধ্যে যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ গোলযোগের কারণে 1948 সালে কি হয় যে এই যে কোরিয়া সেটা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম হয়ে যায় উত্তর কোরিয়া, ঠিক আছে, উত্তর কোরিয়া, আরেকটার নাম হয়ে যায় দক্ষিণ কোরিয়া। তাহলে এই যে উত্তর কোরিয়া ছিল, এখানের মধ্যে ইউএসএসআর এর সমর্থন ছিল এখানে, আর দক্ষিণ কোরিয়াতে ইউএসএ অর্থাৎ আমেরিকার সমর্থন ছিল, ঠিক আছে। তাহলে উত্তর কোরিয়াতে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল, আর দক্ষিণ কোরিয়াতে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার সমর্থন ছিল। তাহলে এখন দুটি দেশে পরিণত হয়ে গেল। কিন্তু এই যে উত্তর কোরিয়া ছিল এটা একটু বেশি শক্তিশালী ছিল। তারপরে কি হয় যে উত্তর কোরিয়ার যে লিডার, তারা চাইছিল যে তারা সম্পূর্ণ কোরিয়াকে একত্রিত করবে, ইউনাইট করবে, ঠিক আছে। তারা চায় না যে ভাগ হয়ে থাকবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, তারা চায় যে সম্পূর্ণ কোরিয়া একটি দেশ হবে। এর জন্য কি করে যে উত্তর কোরিয়ার যে লিডার ছিল সে কি করে যে দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করে, ঠিক আছে। সেই সালটা মনে রাখবে যে 25শে জুন 1950। তাহলে এই যে 1950 সালে 25শে জুন, এই দিনটাই কিন্তু কোরিয়ার যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তাহলে কোরিয়ার যুদ্ধ কবে শুরু হয়ে যায়? উত্তর কোরিয়া যখন দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করে 1950 সালের 25শে জুন। বোঝা গেল? তাহলে এখানের মধ্যে কি হয়, তারপরে সব শেষে দুই উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া কেউ কাউকে সম্পূর্ণভাবে হারাতে পারলো না। তার জন্য কি হলো যে সব শেষে 27শে জুলাই 1953 সালে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। এই সালে যুদ্ধ বিরতি চুক্তি অর্থাৎ সিজ ফায়ার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, ঠিক আছে। এই দুটি জায়গার মধ্যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে সিজ ফায়ার হয়ে যায়, অর্থাৎ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়। কত সালে? 1953 সালের 27শে জুলাই, ঠিক আছে। তোমরা শুধু এই ডেটটা মনে রাখবে যে যুদ্ধটা শুরু হয় কত সালে? 1950 সালের 25শে জুন, আর শেষ হয় অর্থাৎ যুদ্ধ বিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 27শে জুলাই 1953 সালে, ঠিক আছে। এতটুকু মনে রাখলেই হবে। আর এখানে কিসের জন্য গোলযোগ দেখা দিয়েছিল? এই যে উপরে ছিল ইউএসএসআর, নিচে ছিল ইউএসএ। এই মতাদর্শগত বিরোধ, ঠান্ডা যুদ্ধে তো এটাই হয়, কোল্ড ওয়ারে তো এটাই হচ্ছিল যে দুটি দেশ সরাসরি যুদ্ধ করছে না, তারা পরস্পর দূরে থেকে এ কে সাহায্য করছে, এ কে সাহায্য করছে। তাহলে তারা একটা দেশের মধ্যে এই জোট আর এই জোট লড়ছে, কিন্তু ইউএসএ আর এই যে ইউএসএসআর তারা কিন্তু সরাসরি নিজেরা যুদ্ধ করছে না, তারা পরোক্ষভাবে দূরে থেকেই যুদ্ধ করে যাচ্ছে। এটাই কি? এটাই প্রক্সি ওয়ার।
তাহলে এবার দেখবো যে ইন্দো চীন বিরোধ, এটা মুছে দিচ্ছি, তোমরা এগুলি নোট করে রাখো। এখানে ইন্দো চীন বিরোধ বলতে গেলে কিন্তু এখানে ইন্দো চীন, এখানে চীনের কোনো কথা নেই, ইন্দো বলতে গেলে ইন্ডিয়ারও কোনো কথা আসবে না। এখানে ইন্দো চীন বলতে বোঝাচ্ছে হচ্ছে ভিয়েতনামের যুদ্ধের কথা, ঠিক আছে? ভিয়েতনামে যে যুদ্ধ হয়, ভিয়েতনাম যুদ্ধ, এই ভিয়েতনাম যুদ্ধকেই আমরা এই ইন্দো চীন বিরোধ বলে ডাকি। কি হয় যে 1954 সালে, তার আগে বলে নেই যে এই ভিয়েতনাম কিন্তু কি ছিল, যে ফরাসি উপনিবেশ এখানে ছিল, ঠিক আছে? ফরাসি যেমন ভারতে 200 বছর প্রায় ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেছিল, ঠিক আছে? ঠিক তেমনই ভিয়েতনামেও কিন্তু ফরাসি অর্থাৎ ফ্রান্স এখানে উপনিবেশ স্থাপন করেছিল। তারপরে ফরাসিরা যখন চলে যায়, তখন এই 1954 সালে জেনেভা সম্মেলনে কি হয়, যে এই ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? ধরো এটা ভিয়েতনাম, এই ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় জেনেভা সম্মেলনে, ঠিক আছে? জেনেভা কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে জেনেভা, ঠিক আছে, এই স্থানটা। তাহলে সেই জেনেভা সম্মেলনে কি হয় যে 1954 সালে এই ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা উত্তর ভিয়েতনাম, একটা দক্ষিণ ভিয়েতনাম। এই যে উত্তর ভিয়েতনাম, এখানে কমিউনিস্ট যে নেতা ছিল, ঠিক আছে, কমিউনিস্ট সরকার এখানে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এখানে ইউএসএসআর এর সাপোর্টে সরকার গঠিত হয়, আর এই পাঁচটায় ইউএসএ অর্থাৎ আমেরিকার সাপোর্টে, ঠিক আছে, পুঁজিবাদী এখানে মতাদর্শের সরকার গঠিত হয়, ঠিক আছে? তাহলে এখানে ইউএসএসআর এর যে কমিউনিস্ট যে সরকার এখানে গঠিত হয়, এখানের মধ্যে যে লিডার ছিল তার নাম হচ্ছে হো চি মিন, ঠিক আছে, হো চি মিন। এই হো চি মিন কি করছিল, যে চাইছিল যে এই যে ভিয়েতনামকে যে ভাগ করে দেওয়া হলো, এই ভিয়েতনামের ভাগ করা এই হো চি মিনের একদমই পছন্দ হলো না। এই হো চি মিন চাইছিল যে একটা কমিউনিস্ট সরকার গঠন করতে সম্পূর্ণ ভিয়েতনামে, ঠিক আছে? তাহলে এই হো চি মিন একজন কমিউনিস্ট লিডার ছিল, আর একজন কমিউনিস্ট লিডার বলতে ইউএসএসআর সমর্থন ছিল, ইউএসএসআর এর সমর্থন ছিল এই হো চি মিনের পক্ষে, আর এইদিকে ইউএসএ অর্থাৎ আমেরিকার সমর্থন ছিল এই দক্ষিণ ভিয়েতনামে। তাহলে এই যে ইউএসএ ছিল অর্থাৎ আমেরিকা, এই আমেরিকা অনেক অস্ত্র, ঠিক আছে, সামরিক দিক থেকে, আর্থিক দিক থেকে এই দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করত, কিসের জন্য, যে এই উত্তর ভিয়েতনামকে কি করার জন্য, যে প্রতিরোধ করার জন্য। আর এই যে উত্তর ভিয়েতনাম ছিল, এই উত্তর ভিয়েতনামে ইউএসএসআর যে ছিল সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়ন এই উত্তর ভিয়েতনামকে সাহায্য দিত আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, যে তারা দক্ষিণ ভিয়েতনামের যে জোট তাদের সঙ্গে লড়তে পারে। তাহলে এমন করতে করতে শেষ পর্যন্ত কিন্তু হো চি মিনেরই কি হয়, যে আর কি সফলতা লাভ করে, ঠিক আছে, যেখানের মধ্যে জিতে যায় হো চি মিন। আর শেষ পর্যন্ত এই ভিয়েতনাম থেকে ইউএসএ কে কিন্তু যেতে হয়। বলা হয় যে ইউএসএ এর 58,000 সৈন্য মারা যায় এখানে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত এখানে ভিয়েতনামকে হারাতে পারেনি এই ইউএসএ, শেষ পর্যন্ত পালাতে হচ্ছে, ঠিক আছে, কারণ ভিয়েতনামের যে জায়গাটা ছিল জিওগ্রাফি, সেখানের মধ্যে জঙ্গল, নদী, এমন জায়গা ছিল যেখানের মধ্যে ইউএসএ অর্থাৎ আমেরিকার সৈন্যরা ঠিক মতো লড়তে পারছিল না। আর ভিয়েতনামের যে সৈন্যরা ছিল হো চি মিনের নেতৃত্বে, তারা গরিলা ওয়ারফেয়ার করছিল, তারা জঙ্গলে, নদীতে তাদের যুদ্ধ করে অভ্যাস ছিল। তার জন্য কিন্তু ইউএসএ এর যে সৈন্যরা, তারা কিন্তু এই ভিয়েতনামের যে সৈন্য তাদের সামনে টিকে থাকতে পারেনি। বোঝা গেল? তাহলে শেষ পর্যন্ত 1975 সালে, এই 1975 সালে কি হয়, যে এই যে ভিয়েতনাম যেটা দু ভাগে ভাগ হয়ে গেছিল, 17 ডিগ্রি প্যারালালে যে ভাগ হয়ে গেছিল, ঠিক আছে, মনে রাখবে যে এই 1954 সালে
17 ডিগ্রি সমান্তরাল অর্থাৎ প্যারালালে কিন্তু ভাগ করা হয়েছিল। তাহলে সেই ভাগ আর থাকে না, 1975 সালে একটা স্বাধীন আর ঐক্যভূত দেশে পরিণত হয়ে যায় ভিয়েতনাম। বোঝা গেল? তাহলে কত সালে ভিয়েতনাম একটি স্বাধীন এবং ঐক্যভূত দেশে পরিণত হয়? 1975 সালে। এই ডেটটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে কত সালে ভাগ হয় ভিয়েতনাম? দুটি ভাগে, 1954 সালে। আর কত সালে একটি সার্বভৌম স্বাধীন এবং ঐক্যবদ্ধ দেশ হয়ে যায়? 1975 সালে, ঠিক আছে? তাহলে এই হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ, বা এখানে ইন্দো চীন বিরোধ বলতে পারো, ঠিক আছে? তারপরে দেখো যে হাঙ্গেরির বিদ্রোহ। এই হাঙ্গেরির বিদ্রোহ কত সালে হয়? এটা তোমাদের কোশ্চেন এসে যায়, মনে রাখবে যে এই হাঙ্গেরির বিদ্রোহ হয় হচ্ছে 1956 সালে, ঠিক আছে? ডেটটা মনে রাখবে, এসে যায় পরীক্ষায় যে হাঙ্গেরির বিদ্রোহ কত সালে হয়েছিল। এখন হাঙ্গেরির বিদ্রোহটা কি? দেখো হাঙ্গেরি কোথায় আছে? এটা একটা ইউরোপের একটি দেশ, ঠিক আছে? তাহলে তখন কি হয় যে ইউরোপের এই যে হাঙ্গেরি দেশ, এই দেশের মধ্যে যে কমিউনিস্ট দল ছিল ক্ষমতায়, কিন্তু সেই কমিউনিস্ট যে দল, সেখানের মধ্যে সেই দলের মধ্যেই অনেক মতবিরোধ দেখা যায়। তাহলে সেই মতবিরোধ দেখা গিয়েছিল, এই সুযোগ নিয়ে ইউএসএ কি করে, এখানের মধ্যে সামরিক আর কি অভ্যন্তরের মাধ্যমে, ঠিক আছে, এখানে অভ্যন্তরের মাধ্যমে সরকারকে পাল্টে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখনই এই ইউএসএ অর্থাৎ আমেরিকা এই হাঙ্গেরির যে কমিউনিস্ট সরকার তাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছিল, তখন কি করে যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কি করে, তখনই সঙ্গে সঙ্গে হাঙ্গেরিতে কি পাঠায়, যে সামরিক অভিযান পাঠায়। আর সেই সামরিক অভিযানের মাধ্যমে এই আমেরিকা যে চেষ্টা করছিল যে এখানে পাল্টে দিতে সরকার, সেটা করতে পারেনি। কিন্তু তার বিপরীতে কি হয়ে গেল, যে ইউএসএসআর এর পক্ষে একটা কমিউনিস্ট সরকার এই হাঙ্গেরিতে গঠিত হয়ে গেল। কিভাবে? যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এখানে সামরিক অভিযান পাঠিয়েছিল। তাহলে এই হাঙ্গেরিতে ইয়ান্স কাদারকে আর কি ক্ষমতায় আনে। কাকে? ইয়ান্স কাদার, ঠিক আছে? তাহলে ইউএসএ অর্থাৎ আমেরিকা যখন হাঙ্গেরিতে অভ্যন্তরের মাধ্যমে, ঠিক আছে, সরকারকে নিজের আর কি একটা ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদী সরকার গঠনের চেষ্টা করছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ইয়ান্স কাদার, যিনি একজন কমিউনিস্ট লিডার ছিল, তাকে কি করে, যে সামরিক অভ্যন্তরের মাধ্যমে এখানে লিডার করে দেয়। তাহলে এমনিতেই দুই দেশের মধ্যে মতাদর্শগত লড়াই চলছিল, তার মধ্যে যে এই যে ছোট ছোট ঘটনা, ঠিক আছে, এই ঘটনার মাধ্যমে কিন্তু ঠান্ডা যুদ্ধ আরো তীব্রতর হতে লাগলো। তাহলে এখানে শুধু হাঙ্গেরি বিদ্রোহ কত সালে হয়, ডেটটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তারপরে দেখো যে সুয়েজ সংকট, ঠিক আছে, এটা কিন্তু আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সুয়েজ সংকট কি। দেখো সুয়েজ, তোমরা খাল একটা নাম শুনেছো যে সুয়েজ খাল। সুয়েজ খাল কোথায় আছে? যে ইজিপ্ট অর্থাৎ মিশর একটি দেশ আছে, তোমরা হয়তো শুনেছো মিশর, ইংরেজিতে এটাকে ইজিপ্ট বলি, ঠিক আছে, এই মিশর দেশ। তাহলে এই মিশর দেশের পাশ দিয়েই কিন্তু সুয়েজ খাল গেছে। আর সুয়েজ খালটা ম্যান মেড, মানুষ তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে এই যে মিশরের পাশ দিয়ে সুয়েজ খাল গিয়েছিল, তাহলে এই যে সুয়েজ খালের সংকটটা কত সালে হয়? মনে রাখবে 1956 সালে। কেন হয়েছিল একটু বলছি, যে মিশর যে ছিল, সেই মিশর দেশটা কি করে, যে সুয়েজ খালটা যে বয়ে গেছে এটাকে জাতীয়করণ করে। কি করে? যে জাতীয়করণ, অর্থাৎ এই যে সুয়েজ খালটা এখন কার দ্বারা পরিচালিত হবে, কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? মিশরের সরকারের দ্বারা। কিন্তু এটা কারা মানতে পারলো না? এটা মানতে পারলো না ইউকে অর্থাৎ ব্রিটেন, তারপরে ফ্রান্স, তারপরে ইসরায়েল। তাহলে এই যে ইসরায়েল কি করে, যে ইসরায়েল এই মিশরে সামরিক আর কি যুদ্ধ শুরু করে দেয়, মানে কন্ট্রোলে নিয়ে আসতে চায়, যে না, মিশরকে জাতীয়করণ করতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই ইসরায়েলের জন্য যুদ্ধ শুরু করে দেয়। ইসরায়েল, ফ্রান্স, ইউকে অর্থাৎ ব্রিটেন, এই তিনটি দেশ মিলে মিশরের ওপর আক্রমণ শুরু করে দেয়। তাহলে এই যে ক্রাইসিসটা শুরু হলো, সংকটটা শুরু হলো, যে এখন দেশের মধ্যে যুদ্ধ হবে, এটাই হচ্ছে
সুয়েজ সংকট, সুয়েজ খালকে নিয়ে যে সংকটটা, এখন বলবে যে এই মিশর তার দেশের পাশ দিয়ে একটা খাল গেছে, সেটা নিশ্চয়ই মিশরেরই জায়গা, তার জন্যই সে জাতীয়করণ করছে। কিন্তু এখানে ফ্রান্স, ইউকে আর ইসরায়েল কেন আক্রমণ করলো? এখানে প্রশ্নটা হচ্ছে, যখন এই সুয়েজ খাল তৈরি হচ্ছিল তখন যে কোম্পানিটা এই সুয়েজ খাল তৈরি করে সেই কোম্পানিকে বলা হয়েছিল যে সেই কোম্পানির কাছে 99 বছর পর্যন্ত এই খালটা থাকবে, তারপরে 99 বছর পরে সেটা মিশরের কাছে আসবে। কিন্তু 99 বছরের আগেই কি করে যে 1956 সালেই, ঠিক আছে, 1956 সালের পরে আরো 99 বছর পূর্ণ হতো, কিন্তু 1956 সালে কি হয় যে মিশর এটাকে জাতীয়করণ করে নেয়। আর যেই কোম্পানিটা এই খালটাকে তৈরি করেছিল সেই কোম্পানির যে শেয়ার সেটা ইউকে, ফ্রান্সের ছিল, ঠিক আছে। তাহলে যেহেতু সেই কোম্পানির মালিক ছিল ইউএসএ আর এই যে ইউকে আর ফ্রান্সের, তাহলে ওই কোম্পানি যে টাকাটা পেত এই সুয়েজ খাল দিয়ে কি হতো, যে বাণিজ্য চলতো না, যে জাহাজগুলি যেত সেই জাহাজগুলিকে টাকা দিতে হতো, ঠিক আছে, এই খাল দিয়ে যাওয়া আসা করার জন্য, ঠিক আছে, টোল ট্যাক্স দিতে হতো। তাহলে এই টাকাটা ইনকাম হতো ইউকে আর ফ্রান্সের কোম্পানিদের, 99 বছরের জন্য ছিল তাদের কাছে। কিন্তু তার আগেই যেহেতু মিশর এটাকে জাতীয়করণ করে নেয়, তাহলে এখন মিশর সব টাকাটা পাবে, তাহলে এর জন্য যুদ্ধ শুরু করে দেয়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাই হলো কথা। আর এই যে মিশর, এই মিশরের যে প্রেসিডেন্ট তখন কে ছিল, যে আবদেল নাসের, আবদেল নাসের নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন নন অ্যালাইন মুভমেন্ট নেম জোট নিরপেক্ষ আন্দোলন পড়াবো তখন এই নামটা আসবে, যে জোট নিরপেক্ষ আন্দোলনেরও কিন্তু একটা সদস্য ছিল এই নাসের। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মাথায় প্রথমে এই নেম আইডিয়াটা আসে, জোট নিরপেক্ষ আন্দোলন, সেখানে একজন সদস্য ছিল কিন্তু এই নাসের, মিশর দেশটিও ছিল। তাহলে এখন শুধু মনে রাখবে যে এই আবদেল নাসেরই কিন্তু কি করে, যে এই সুয়েজ খালকে জাতীয়করণ করে ফেলে। কিন্তু লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত কি হয়, যে ইসরায়েল, ফ্রান্স আর ইউকে কে আর কি সেনা প্রত্যাহার করতে হয়, ঠিক আছে, শেষ পর্যন্ত এই মিশরের কাছেই এই সুয়েজ খালটা থেকে যায়। তাহলে এই হয়ে গেল সুয়েজ সংকট, বুঝে গেলে। এবার দেখবে যে কঙ্গো সমস্যা। দেখো কঙ্গো হচ্ছে একটা আফ্রিকার একটি দেশ ছিল, ঠিক আছে, সেই কঙ্গোতে কি হয়, যে কঙ্গো সমস্যা কত সালে, হ্যাঁ মনে রাখবে যে এই কঙ্গো সমস্যা হয় হচ্ছে 1960 সালে, ঠিক আছে, ডেটটা মনে রাখবে যে 1960 সালে কঙ্গো সমস্যা হয়। তাহলে কঙ্গো সমস্যাটা কি, যে কঙ্গো হচ্ছে বললামই আফ্রিকার একটি দেশ, সেই কঙ্গোতে কি হয়, যে কঙ্গো দেশের মধ্যে অভ্যন্তরীণ, ঠিক আছে, গোলযোগ শুরু হয় জাতির মধ্যে, ঠিক আছে, ভিতরে যে এই যে কঙ্গো দেশের মধ্যে যে জাতিগোষ্ঠী ছিল, বিভিন্ন যে জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা যায়, ঠিক আছে। এই বিরোধ দেখা যখন যায় তখন আগে বলে নেই যে বেলজিয়াম কিন্তু এই 1960-এর আগ পর্যন্ত বেলজিয়াম এখানে শাসন করছিল, বেলজিয়াম, ঠিক আছে, যে জাতি গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয় এই কঙ্গোতে। আর সেই সময় 1960 সালে ইউএসএ আর ইউএসএসআর, এটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের সময়। তাহলে এখানে কি হয়, যে যে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তাহলে সেই জাতি গোষ্ঠীর মধ্যে এক কমিউনিস্ট গোষ্ঠীকে কে সাহায্য করবে, ইউএসএসআর, আর যে ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদী যে গোষ্ঠী ছিল তাদেরকে ইউএসএ সাহায্য করত, ঠিক আছে। তাহলে এই যে এক গোষ্ঠী ইউএসএ পুঁজিবাদী গোষ্ঠীকে সাহায্য করত, আর ইউএসএসআর কমিউনিস্ট সমর্থনকারী যে গোষ্ঠী তাদেরকে সাহায্য করত। তাহলে এর মাধ্যমে ভিতরে কঙ্গো যে দেশ আছে সেই ভিতরে কি হয়, যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক আছে, গৃহযুদ্ধ। আসল যুদ্ধ লড়ছে কে, আসল যুদ্ধ লড়ছে ইউএসএ আর ইউএসএসআর, কিন্তু তারা সরাসরি যুদ্ধ করছে না, তারা একটা দেশের ভিতরে গোষ্ঠীর মধ্যে লড়াই করাচ্ছে, সেই দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে,
ঠিক আছে? আফ্রিকার মধ্যে কার দবদবা বেশি, ইউএসএ নাকি ইউএসএসআর, কে জিতবে এই যুদ্ধে, এখানের মধ্যে দ্বন্দ্বের মধ্যে? তখন সেটা চলছিল যে কার দবদবা বেশি, কার পাওয়ার বেশি, কার মতাদর্শ সব থেকে ভালো, পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক মতাদর্শ বেশি ভালো, কার পাওয়ার বেশি। তাহলে এই যে চলছিল, এর দ্বারা কি হয় যে অন্যান্য দেশের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে? নিজেরা যুদ্ধ করছে আর কি, নিজেরা শক্তিশালী দেশ ছিল, এই দেশের মধ্যে তো অত অর্থ নেই, সামরিক জিনিস নেই, অস্ত্র নেই। অস্ত্র দিচ্ছে কারা? এই দুটি দেশ। এদিক থেকে এ অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, এখান থেকে এখানেও অস্ত্র দিচ্ছে, সামরিক দিক থেকে সাহায্য করছে, আর্থিক দিক থেকে সাহায্য করছে, আর যুদ্ধ দিকে লড়ে যাচ্ছে। আর যদি এই দুটি দেশ সাহায্য না করতো, তাহলে অস্ত্র কোথা থেকে পেতো আর অর্থই কোথা থেকে পেতো যুদ্ধ করার জন্য? আর যুদ্ধ করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন আছে, ঠিক আছে? অনেক অস্ত্র কেনার জন্য অর্থের প্রয়োজন। তাহলে এই দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে দূরে থেকেই এই প্রক্সি ওয়ার লড়ছে, এটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। তাহলে ঠান্ডা যুদ্ধের মধ্যে এগুলি আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? তাহলে কি কি ঘটেছিল তখনের সময়? তাহলে কঙ্গো সমস্যা বোঝা গেল, 1960 সালে হয়েছিল, আর কি সেটা বলে দিলাম। তারপরে নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। তাহলে কিউবা কি? এখানে কিউবা হচ্ছে একটা দেশ, একটা দেশের নাম। সেই কিউবা দেশটি কোথায় আছে? তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, পৃথিবীর ম্যাপটা দেখো, তাহলে দেখবে এখানে আছে উত্তর আমেরিকা, ঠিক আছে? ঠিক আছে, উত্তর আমেরিকা, এখানে দক্ষিণ আমেরিকা, তারপরে এখানে আছে ক্যারিবিয়ান সি, ঠিক আছে? ক্যারিবিয়ান সি আছে এখানে। তাহলে এই জায়গার মধ্যেই কি আছে? যে কিউবা দেশটি আছে, আর এখানে আমেরিকা আছে। তাহলে এই আমেরিকা এখানটায়, কিউবা এখানটায়, বোঝা গেল? মাঝখানে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? এখানে আটলান্টিক মহাসাগর, তারপরে এখানে ইউরোপ, এখানে এশিয়া, এখানে আফ্রিকা, বোঝা গেল? তাহলে এশিয়াতে ছিল হচ্ছে আর কি রাশিয়া, তাই তো, অর্থাৎ ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। আর আমেরিকা ছিল এই পাশে, কিউবা ছিল এত অনেক দূরে, ঠিক আছে? আর এই যে কিউবা ছিল না, এই কিউবাতে কমিউনিস্ট সরকার ছিল। ইউএসএসআর এর থেকে অনেক দূরে অবস্থিত কিউবা দেশটি, এখানে কিউবা ছিল। কিন্তু কিউবা দেশটি কি, কোন মতাদর্শের? এটা একটা সমাজতান্ত্রিক দেশ ছিল, অর্থাৎ একটা কমিউনিস্ট দেশ ছিল। যেহেতু একটা কমিউনিস্ট দেশ, তার মানে কার বন্ধু? ইউএসএসআর এর বন্ধু। আর এখানে আছে আমেরিকা, কিন্তু আমেরিকা, ইউএসএ একটা কি? ইউএসএ একটা পুঁজিবাদী দেশ। তাহলে এখানে পুঁজিবাদী দেশ, এখানে কমিউনিস্ট সমাজতান্ত্রিক দেশ, দুটি মতাদর্শ তো আলাদা। তাহলে এখানে কি হয় যে এই কিউবা দেশের মধ্যে, যে বলে রাখি যে কিউবা দেশের মধ্যে 1959 সালে, মনে রাখবে যে 1959 সালে ফিদেল কাস্ত্রো নামে একজন ব্যক্তি, তার নেতৃত্বে এখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? তাহলে 1959 সালে ফিদেল কাস্ত্রো, এই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে 1959 সালে কি হয় যে কিউবা যে দেশটি ছিল সেখানে কমিউনিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হয়। আর তার আগে পুঁজিবাদী দেশ ছিল কিন্তু এটা, হ্যাঁ। তাহলে পুঁজিবাদী নেতাকে সরিয়ে এখানে ফিদেল কাস্ত্রো সরকার গঠন করে, আর তার সঙ্গে সঙ্গে ইউএসএসআর এর বন্ধু হয়ে যায় এই দেশটি। তাহলে এখন কি হচ্ছে যে ইউএসএসআর আর এখানে ইউএসএ চাইতো যে এখানের মধ্যে কিউবাতে সরকার পরিবর্তন করে ফেলতে, এখানে যে ফিদেল কাস্ত্রো আছে তাকে সরিয়ে একটা পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী একটা পুঁজিবাদী দেশ তৈরি করতে এই কিউবাকে, ঠিক আছে? তাহলে এর দ্বারা কিন্তু কিউবা, ইউএসএসআর আতঙ্কিত হয়েছিল যে যদি ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভাবছিল যদি এই আমেরিকা এখানে আক্রমণ করে বা এখানের মধ্যে কিছু করে দেয়, সরকার পরিবর্তন করে দেয়, তাহলে তো এখানের মধ্যে একটা দেশ সমাজতান্ত্রিক দেশ থেকে পুঁজিবাদী দেশ হয়ে যাবে। এটা তো ইউএসএসআর চায় না। তার জন্য কি করে যে ইউএসএসআর কিন্তু তখন তার কাছে কি ছিল, যে ক্ষেপণাস্ত্র ছিল, পারমাণবিক অস্ত্র ছিল, পারমাণবিক বোমা ছিল। আমেরিকার কাছেও ছিল পারমাণবিক বোমা। তাহলে দুটি দেশই হচ্ছে পরমাণু কি অস্ত্র সম্পন্ন দেশ, ঠিক আছে? দুটি দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। তাহলে কি করে ইউএসএসআর
1962 সালে। আর মনে রাখবে যে এই কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা যায়? 1962 সালে। ঠিক আছে, এই 1962 সালে কিভাবে দেখা যায় যে এখান থেকে কি করে ইউএসএসআর পারমাণবিক যে বোমা আছে না সেটা কিউবাতে এনে রেখে দেয়। কিসের জন্য? যে যদি আমেরিকা এখানের মধ্যে কিছু করে দেয়, আক্রমণ করে দেয় কিউবাকে, এর জন্য আগের থেকে ইউএসএসআর কি করলো যে কিউবাতে তার যে পারমাণবিক বোমা সেটা এখানে রেখে দিল। এবার ইউএসএ কি করে দেখা যাক। যদি ইউএসএ কিছু করে, পারমাণবিক বোমা যদি একবার ফেলা হয়, ধ্বংস, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের মধ্যে হিরোশিমা আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার প্রভাব কিন্তু বর্তমান পর্যন্ত, আজ পর্যন্ত দেখা যায়, এতটা বিধ্বংসী আর এতটা খারাপ প্রভাব পড়ে আর কি। ঠিক আছে, জেনারেশনের পরে জেনারেশন বরবাদ হয়ে যায়। তাহলে এটা কেউই চায় না যে কোনো দেশের মধ্যে পারমাণবিক বোমা ফেলা হোক। ঠিক আছে, তাহলে ইউএসএসআর এর জন্যই এখানের মধ্যে পারমাণবিক বোমা এনে রাখে। ঠিক আছে, ঘাঁটি তৈরি করে। আর এখানের মধ্যে ইউএসএ অর্থাৎ আমেরিকা এখানে আতঙ্কিত হয়ে যায় যে এখানের মধ্যে পারমাণবিক বোমা এনে ফেলেছে। এবার যদি এখান থেকে কেউ একবার আমেরিকার উপরে পারমাণবিক বোমা ফেলে, আমেরিকা তো একদম তছনছ, শেষ হয়ে যাবে। তাহলে এই যে আতঙ্ক শুরু হয়ে গেছিল দুটি দেশের মধ্যে, পারমাণবিক বোমা পর্যন্ত এখানে এসে পড়েছিল আমেরিকার একদম কাছে, তাহলে এটাই হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। ঠিক আছে, কিউবা থেকে ক্ষেপণাস্ত্র বলতে এটাকেই বোঝাচ্ছে যে পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র সেটা সংকট দেখা দিয়েছিল কবে? 1962 সালে। এই ডেটটা মনে রাখবে যে কত সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা গিয়েছিল? 1962 সালে। নেক্সট হচ্ছে আনজুস চুক্তি। ঠিক আছে, এবার কয়েকটা চুক্তি পড়বো, আনজুস চুক্তি, সিয়াটো, সেন্টো আর ওয়াশ প্যাক্ট, এই সমস্ত। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, তারপর আলোচনা করছি আনজুস চুক্তি সম্পর্কে। আনজুস চুক্তি বা আনজুস ট্রিটি যাকে বলা হয়, ঠিক আছে, আনজুস ট্রিটি। ঠিক আছে, এখানে আনজুস ট্রিটিতে কোন কোন দেশ আছে, আর তার আগে বলে নিই এই আনজুস ট্রিটি কবে স্বাক্ষরিত হয়, যেটা 1951 সালের 1 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা ডেটটা মনে রাখবে যে আনজুস চুক্তি কবে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে এই আনজুস চুক্তিতে কোন কোন দেশ ছিল? দেখো, এ ফর অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া দেশ ছিল। তারপরে এনজেড নিউজিল্যান্ড। ঠিক আছে, এখানে আরেকটি দেশ হচ্ছে নিউজিল্যান্ড ছিল এখানে। আর ইউএস অর্থাৎ ইউএসএ আমেরিকা। ঠিক আছে, আমেরিকা, এই তিনটি দেশ ছিল। মনে থাকবে যে এই আনজুস ট্রিটি 1951 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয়। কোন কোন দেশকে নিয়ে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা। আর কিসের জন্য এই চুক্তি গঠিত হয়? প্রশান্ত মহাসাগরের শান্তি আর নিরাপত্তা রক্ষার জন্য। মনে রাখবে যে এই চুক্তিটি কেন গঠিত করা হয়, গঠন করা হয়? প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তার জন্য। ঠিক আছে, শান্তি ও নিরাপত্তার জন্য কি করা হয়? যে এই আনজুস চুক্তি স্বাক্ষরিত করা হয়। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট আনজুস চুক্তির পরে সিয়াটো। ঠিক আছে, এই সিয়াটো সম্পর্কে এখন জানবো। আর এই যে আনজুস চুক্তি গঠন করা হয়েছিল এটা ঠান্ডা কোল্ড ওয়ার এরাতে আমরা কেন পড়ছি? কারণ ইনডাইরেক্টলি এটা চীনের যে প্রভাব প্রশান্ত মহাসাগরে সেটাকে আটকানোর জন্য কিন্তু এটা গঠন করা হয়েছে। ঠিক আছে, এমনিতে লেখা হয় না যে এখানে চীনকে আটকানোর জন্য এই চুক্তি গঠন করা হলো, এখানের মধ্যে আর কি পলিটিক্সের ভাষায়, রাজনৈতিক ভাষায়, যে প্রশান্ত মহাসাগরে শান্তি আর নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা এই চুক্তিটি গঠন করছি। আসলে কিন্তু চীনের যে দবদবা প্রশান্ত মহাসাগরে তাকে আটকানোর জন্য কিন্তু এটা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিয়াটো। এই সিয়াটোর পুরো নাম কি?
দেখো এই সিয়াটোর পুরো নাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। এই সিয়াটোর পুরো নাম সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এই সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন এটাকে আমরা শর্টে কি বলি, সিয়াটো, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। ঠিক ঠিক আছে, বাংলায় বললে দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা, বাংলা নামটা মনে রাখবে। ঠিক আছে, সিয়াটোর পুরো নাম। এটা এখন কত সালে গঠিত হয় সেটা মনে রাখবে, যে 1958 সালের 1954 সালের 8ই সেপ্টেম্বর। ঠিক আছে, 1954 সালের 8ই সেপ্টেম্বর এটা গঠিত হয়, এটা মনে রাখবে। আর এটা কেন গঠিত করা হয়েছিল, কেন গঠন করা হয়েছিল মনে রাখবে, যে কমিউনিজম, ঠিক আছে, কমিউনিজমকে প্রতিরোধ করার জন্য, কমিউনিজম প্রসার রোধের জন্য। ঠিক আছে, প্রসার রোধের জন্য। আর একটা কথা মনে রাখবে, যে এর যে সদর দপ্তর হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে ছিল। ঠিক আছে, থাইল্যান্ডের ব্যাংককে। তাহলে কমিউনিজমের যে প্রভাব, অর্থাৎ এটা কিন্তু ইউএসএ অর্থাৎ পুঁজিবাদী দেশের উদ্যোগে এটা গঠিত হয়েছিল। ঠিক আছে, পুঁজিবাদী দেশ যে ক্যাপিটালিস্ট যে দেশগুলি ছিল তাদের উদ্যোগে এটা গঠিত হয়েছিল। কিসের জন্য, যে কমিউনিজম প্রসার রোধ, অর্থাৎ সমাজতান্ত্রিক যে দেশ তাদের যে মতাদর্শ সেটা যাতে সারা বিশ্বে না প্রসারিত হতে পারে সেটার জন্য এই সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন গঠন করা হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এটা কত সালে, 1954 সালের 8ই সেপ্টেম্বর। আর এর সদর দপ্তর কোথায় ছিল মনে রাখবে, যে থাইল্যান্ডের ব্যাংককে ছিল। ঠিক আছে, তাহলে থাইল্যান্ড যে দেশটি ছিল না, সেটাও কিন্তু এই সিয়াটোর আর কি সিয়েটের কান্ট্রি ছিল, সিয়েটে স্বাক্ষর করেছিল। তাহলে সদর দপ্তরটা মনে রাখবে থাইল্যান্ডের ব্যাংকক। আর এখন কিন্তু এই সিয়াটোর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এই সিয়াটো এখন নেই, আগে ছিল। তারপরে এখন যেটা আলোচনা করবো, এবার দেখবো সেন্টো। ঠিক আছে, সিয়াটো তোমরা জানলে, এবার দেখবো সেন্টো। ঠিক আছে, আমরা উপরে লিখে দিচ্ছি, তারপরে এক করে আলোচনা করছি। সেন্টো, দেখো এই সেন্টো গঠিত হয়েছিল পুঁজিবাদী দেশের দ্বারা, অর্থাৎ আমেরিকার দ্বারা। ঠিক আছে, তাহলে এই সেন্টো গঠিত হয়েছিল পুঁজিবাদী দেশগুলির দ্বারা। ঠিক আছে, যে কিসের জন্য, যে এটাও কিন্তু কমিউনিস্ট যে প্রভাব সেই প্রভাবকে রোধ করার জন্য। এই সেন্টো এর পুরো নাম কি, যে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, মনে রাখবে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এই সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এটা হচ্ছে এই সেন্টোর পুরো নাম। এটা কবে গঠিত হয়, 1955 সালে। ঠিক আছে, আর এটা কোথায় গঠিত হয়েছিল মনে রাখবে, যে ইরাকে। ঠিক আছে, ইরাকের যে বাগদাদ ছিল সেই বাগদাদ নামে জায়গায় কিন্তু এটা গঠিত হয়েছিল। আর এর উদ্দেশ্য কি, যে কমিউনিজমের প্রভাবকে রোধ করা, কমিউনিজমের প্রভাবকে রোধ। ঠিক আছে, সমাজতান্ত্রিক যে দেশগুলি ছিল তাদের প্রভাবকে রোধ করা। ঠিক আছে, সেটাই হচ্ছে এই সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এর প্রধান লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, এর জন্য এটা গঠিত হয়েছিল। তাহলে এই যে সেন্টোতে কোন কোন দেশ ছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, লিখে দিয়েছি। আর যে সিয়াটো, একটু আগে যে পড়ালাম, এই যে সিয়েটো, এই সিয়েটের মধ্যেও অনেকগুলি দেশ আছে, সেগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা সবগুলো মুখস্থ করার একদম দরকার নেই, শুধু দেখে নাও যে কোন কোন দেশগুলি আছে। ঠিক আছে, সিয়েটোতে কোন কোন দেশ আছে,
আর সেন্ট্রোতে কোন কোন দেশ আছে। এরা কি করবে যে এরা সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজমের যে প্রভাবটা সেটা যাতে আর কি না বিস্তারিত হয় তার জন্য, তাকে প্রতিরোধ করার জন্য এই জোটগুলি গঠন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেডো। ঠিক আছে, মেডো সম্পর্কে এবার জানবো। এটা মুছে দিচ্ছি। এই মেডোর ফুল ফর্ম হচ্ছে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। মনে রাখবে যে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। ঠিক আছে, এই মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন এটা 1955 সালে এটা গঠিত হয়। ঠিক আছে, কার দ্বারা? মনে রাখবে যে ইউএসএ অর্থাৎ আমেরিকার দ্বারা এটা গঠিত হয়। বুঝা গেল? এটা শুধু মনে রাখবে। তারপরে হচ্ছে ওয়ার্স চুক্তি। এইটা কার দ্বারা গঠিত হয়? যে এটা গঠিত হয় হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দ্বারা কিন্তু এই ওয়ার্স চুক্তি গঠিত হয়। কিসের জন্য? এটা গঠিত হয় হচ্ছে ন্যাটো। ন্যাটো যে জোটটা ছিল না, আগের ভিডিওতে পড়িয়েছিলাম, ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এটা আমেরিকার দ্বারা গঠিত হয়েছিল ন্যাটো। এই ন্যাটো জোটের বিরুদ্ধে পাল্টা জোট গঠন করেছিল এই ইউএসএসআর, যার নাম ছিল ওয়ার্স চুক্তি। ঠিক আছে, তাহলে ন্যাটোতে যে দেশগুলি আছে তার বিরুদ্ধে এখন ইউএসএসআরও নিজে একটা জোট গঠন করবে, সেটাই হচ্ছে ওয়ার্স চুক্তি। আর এই ওয়ার্স চুক্তি কবে গঠিত হয়? তারিখটা মনে রাখবে যে 1955 সালের 14ই মে। ঠিক আছে, এই 1955 সালের 14ই মে এই ওয়ার্স চুক্তি বা ওয়ার্সো প্যাক্ট কিন্তু স্বাক্ষরিত হয়। কার দ্বারা? এটা কে গঠন করে? ইউএসএসআর, মনে রাখবে। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের দ্বারা গঠন করা হয়। কিসের জন্য? যে ন্যাটো জোটের পাল্টা জোটের জন্য। ঠিক আছে, ন্যাটো এর পাল্টা জোট। ঠিক আছে, বা একটা ন্যাটোর বিরুদ্ধ জোট গঠন করেছিল কে? ইউএসএসআর। বুঝা গেল? কোন কোন দেশ মিলে? যে পূর্ব ইউরোপের যে দেশগুলি ছিল, ঠিক আছে, পূর্ব ইউরোপের যে দেশগুলি ছিল সেই পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে এই ওয়ার্স প্যাক্ট গঠন করা হয়েছিল। আর সেই ওয়ার্স প্যাক্টের মধ্যে ইউএসএসআর, হাঙ্গেরি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া এইসব দেশ ছিল। ঠিক আছে, তোমরা শুধু এই যে কত সালে এই ওয়ার্স প্যাক্ট সাইন করা হয়, কে গঠন করে এই ওয়ার্স প্যাক্ট? ইউএসএসআর, এটা মনে রাখবে। বাস, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আজকের আলোচনার বিষয় যা ছিল। তাহলে আজকে ঠান্ডা যুদ্ধের তৃতীয় পার্ট আলোচনা করলাম। নেক্সট আরেকটি পার্ট আসবে। ঠিক আছে, লাস্ট আরেকটি পার্ট। ঠিক আছে, পার্ট 4-এ কিন্তু পার্ট 4-এই ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট নেক্সট পার্ট তোমরা দেখবে, তাহলে এই ঠান্ডা যুদ্ধ কমপ্লিট। আর বলে রাখি যে আমার ভিডিওগুলি একটু বড় হলেও, ঠিক আছে, তোমরা এই ভিডিও থেকেই কিন্তু কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, আমি একদম ডিপলি পড়াচ্ছি, কোশ্চেন এর বাইরে আসবেই না। ঠিক আছে, আমার এই ভিডিওর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবেই না। এগুলি তোমরা নোট করে রাখো, এখান থেকেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট পার্ট ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আবার আসবে, সেখানে কিছু আলোচনা করব, তারপরে অন্য টপিক শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি ক্লিক করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।